আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা এই পর্যায় সারণীটা থেকে সম্পূর্ণ ধারণা নিব যে এখানে কোন জায়গায় কি আছে। তো চলো আগে শুরু করি। আমাদের এই পর্যায় সারণীর দেখো দুইটা অংশ আছে। কি আছে? দুইটা অংশ আছে। শুরুতে দেখো এই যে এইখানে একটা বড় সারণীর মতো দেখা যাইতেছে, ঠিক আছে? এই যে বড় একটা সারণীর মতো দেখা যাইতেছে। আবার দেখো তারই নিচে আর একটা ছোট সারণীর মতো করে কিছু একটা দিছে। তো আমরা শুরুতে যে বড়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে? শুরুতে বড়টা নিয়ে কথা বলবো, নিচের যে ছোটটা আছে এটা নিয়ে একটু পরে কথা বলবো, এখন না, ঠিক আছে? আমাদের এই বড় যে পর্যায় সারণীটা আছে সেটা নিয়ে কি কথা বলি, নিচেরটা কিভাবে আসলো সেটা সম্পর্কেও আমরা জানবো। তো চলো শুরু করা যাক। আমাদের যে এই যে বড় পর্যায় সারণীটা দেখতে পাচ্ছ, এইখানে দেখো আমাদের মোট 7টা পর্যায় আছে। কি আছে? 7টা পর্যায়। দেখো কিভাবে 7টা পর্যায় হয়। এই যে একটা পর্যায়, এই যে আর একটা পর্যায় 2 নাম্বার পর্যায়, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পর্যায়, 4 নাম্বার পর্যায়, এটা দেখো আমাদের 5 নাম্বার পর্যায়, তারপরে এইটা দেখো আমাদের 6 নাম্বার পর্যায়, তারপরে এটা হচ্ছে আমাদের 7 নাম্বার পর্যায়। তাহলে এই যে বড় যে পর্যায় সারণীটা দেখলাম, এখানে আমাদের 7টা পর্যায় আছে। পর্যায়কে কি বলা যায়? রো। আমরা রো যেটাকে বলি, তাই না? রো যেটাকে বলি, রো বা সারি, এই রো বা সারিগুলাকে বলা হয় হচ্ছে পর্যায়। তাহলে পর্যায় সারণীতে মোট পর্যায় আছে কয়টা? 7টা। আমরা দেখতেছি একটা প্রথম পর্যায়, একটা দ্বিতীয় পর্যায়, একটা তৃতীয় পর্যায়, একটা চতুর্থ পর্যায়, একটা পঞ্চম পর্যায়, একটা ষষ্ঠ পর্যায়, একটা সপ্তম পর্যায়, এরকম আমাদের 7টা পর্যায় আছে। পর্যায় জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো পর্যায় সারণীতে আমাদের গ্রুপ আছে কয়টা? গ্রুপগুলা কোনগুলারে বলে? এই যে কলামগুলো যেগুলো দেখতে পাচ্ছ না, এই কলামগুলারে বলা হয় হচ্ছে গ্রুপ। এই কলামগুলারে বলা হয় হলো গ্রুপ। তাহলে এখানে তোমরা হিসাব করো, গুনতে থাকো, দেখো তো মোট কয়টা কলাম আছে আমাদের, মোট কয়টা কলাম আছে। এখানে আমাদের মোট কলাম আছে হইলো 18টা। এই দেখো লাস্টে যে 18 লেখা, দেখছো? মানে আমাদের মোট পর্যায় সারণীতে কলাম আছে বা গ্রুপ আছে 18টা। তাইলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে পর্যায় সারণীতে পর্যায় আছে 7টা, আর গ্রুপ বা কলাম বা শ্রেণী যেই নামই বলো না কেন সেটা আছে হচ্ছে আমাদের 18টা। তাহলে পর্যায় 7টা, গ্রুপ 18টা, পর্যায় 7টা, গ্রুপ 18টা। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। পর্যায় সারণী সম্পর্কে শুরুর যেই কোশ্চেনটা মানুষজন তোমার করতে পারে সেটা হলো পর্যায় সারণী পর্যায় কয়টা আর গ্রুপ কয়টা। তাহলে পর্যায় সারণী পর্যায় হচ্ছে 7টা আর গ্রুপ হচ্ছে আমাদের 18টা। আচ্ছা, এখন খেয়াল করো, এখন হচ্ছে আমরা এই নিচের গুলাতে যাব। নিচে দেখো এখানে আবার দুইটা পর্যায় দেখাইছে আলাদা করে, তাই না? এখানে দেখো একটা পর্যায়, এখানে হচ্ছে আমাদের আর একটা পর্যায়। এগুলো আসলে কোথা থেকে আসলো? এগুলো কোথা থেকে আসলো দেখো, এই যে আমাদের দেখো একটা ফাঁকা ঘর দেখাইতেছে না? এই যে এখানে কি লেখা? 57 থেকে 71। 57 থেকে 71 লেখা না? এই 57, এই দেখো 57 নাম্বার পারমাণবিক সংখ্যার যার ল্যান্থানাম থেকে এই যে লাস্টে 71 পর্যন্ত, এগুলারে আমাদের একই জায়গায় স্থান দেওয়া দরকার, কারণ এগুলার ধর্ম প্রায় একই রকম। তাহলে 57 থেকে 71 পর্যন্ত যারা আছে পারমাণবিক সংখ্যার, এদের ধর্ম একই রকম হওয়ার কারণে এই ছোট ছকের মধ্যে এই 14টা মৌল লেখার দরকার ছিল। কিন্তু এই ছোট ছকে কি এই 14টা মৌল লেখা সম্ভব? যদি ঘিজিমিজি করে লিখি তাহলে তো আটবে না, তাই না? যেহেতু আমাদের ঘিজিমিজি করে লেখার দরকার নাই, আমরা করছি কি এই জিনিসটারে এই নিচে এই যে এইখানে দেখো 57 থেকে 71 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলারে লিখছি। ল্যান্থানাম থেকে পরবর্তী যে মৌলগুলো আছে ওগুলা লিখছি, ঠিক আছে? এগুলার ধর্ম প্রায় একই রকম হয়, এগুলাকে একই ছকের মধ্যে রাখা দরকার ছিল, এই ছোট জায়গার মধ্যে রাখার দরকার ছিল, যেটা সম্ভব না, এত ছোট জায়গার মধ্যে তো লেখা সম্ভব না, যার কারণে নিচে আমরা আলাদা করে লিখছি, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো এই যে নিচে অ্যাক্টিনিয়াম 89 থেকে 103 পর্যন্ত, এদেরও আমাদের ধর্ম একই রকম, যার কারণে এই ছোট ছকের মধ্যে এগুলারে জায়গা দেওয়া দরকার ছিল, কিন্তু এই ছোট ছকে এগুলারে জায়গা দেওয়া একটা কঠিন ব্যাপার, যার কারণে আমরা করছি কি পরবর্তীতে আমরা এগুলারে নিচে জায়গা দিছি। দেখছো 89 থেকে 103 পর্যন্ত এগুলারে নিচে জায়গা দিছি, পর্যায় সারণীর নিচে নিয়ে জায়গা দিছি। তাহলে এগুলার ধর্ম প্রায় একই রকম। 89 থেকে 103 পর্যন্ত পারমাণবিক সংখ্যার যে মৌলগুলো আছে এগুলার ধর্ম আমাদের প্রায় সেম। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের নিচের পার্ট কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো, তাই না? এখন আমাদের এই পর্যায় সারণীর গুরুত্ব বা তাৎপর্য কি জন্য বানাইলাম এটা? দেখো এটা বানানোর একটা কারণ আছে। কারণগুলো হলো, দেখো এই যে পর্যায় সারণীর গ্রুপ একে কারা কারা আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এসব আছে না? এই যে এগুলা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে গ্রুপ একে এগুলো আছে।
তো এই মৌলগুলার গ্রুপ একের মৌলগুলার ধর্ম প্রায় একই রকম, এরা সবাই ক্ষার ধাতু। এই হাইড্রোজেন বাদে, হাইড্রোজেনটার আসলে জায়গা নিয়ে অনেক কনফিউশন আছে। হাইড্রোজেনটা বাদে নিচে যেগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এদের ধর্ম প্রায় একই রকম, ঠিক আছে। এরা হচ্ছে সবাই ক্ষার ধাতু। আবার দেখো এই যে পর্যায় সারণীর গ্রুপ 2-তে যে মৌলগুলো আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলা যেগুলো আছে আমাদের এই মৌলগুলাও আমাদের এদের ধর্ম আবার সেম। এদের বলা হয় হচ্ছে মৃৎক্ষার ধাতু, এদেরকে মাটিতে পাওয়া যায়, এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু, ঠিক আছে। তারপরে আবার দেখো তাহলে এগুলা হচ্ছে আমাদের এই আমরা একটা গ্রুপ থেকে বলে দিতে পারতেছি যে এই মৌলের ধর্মগুলার মধ্যে সাদৃশ্য আছে, এই মৌলের ধর্মগুলা প্রায় একই রকম, তাই না। আমরা যদি আরও এই দিককার মৌলগুলো দেখো, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন বা লবণ গঠনকারী, এগুলার ধর্মের মধ্যেও মিল আছে, বুঝছো। আবার দেখো এইখানে যে আমাদের এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, লাস্টে গ্রুপ 18, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল, এগুলোর ধর্ম প্রায় একই রকম। তার মানে আমরা একটা জিনিস কিন্তু বুঝতেছি কি যে একই গ্রুপে যদি থাকে, একই গ্রুপে বা শ্রেণীতে যদি থাকে, তাহলে মৌলগুলোর ধর্ম প্রায় একই রকম হয়। তার মানে আমরা যে কোনো একটা গ্রুপে, এই যে গ্রুপ 11-তে দেখো আমাদের এখানে যে গোল্ড আছে আর সিলভার আছে, এগুলো হচ্ছে গোল্ড আর সিলভার, ঠিক আছে, এই যে গোল্ড, সিলভার, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি মুদ্রা ধাতু বা দামি ধাতু, ঠিক আছে। কপার হচ্ছে আমাদের দামি ধাতু, এগুলা দেখে বোঝা যাইতেছে। তার মানে যে কোনো একটা গ্রুপে যদি আমরা আইডেন্টিফাই করি একটা মৌলরে, বলি যে এর ধর্ম কীরকম, তাহলে আমরা ওই গ্রুপের বাকি মৌলগুলোর ধর্ম কিন্তু বুঝতে পারতেছি, তাই না, কারণ একই গ্রুপের মৌলগুলোর মধ্যে ধর্মের সাদৃশ্য আছে। আচ্ছা, পর্যায় সারণীর এটা একটা গুরুত্ব। পর্যায় সারণীর আরেকটা গুরুত্ব আছে, আরেকটা গুরুত্ব হচ্ছে একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই, তাহলে ধর্মের কী রূপ পরিবর্তন করতেছে সেগুলোও বোঝা যায়, ঠিক আছে। বা একই গ্রুপের উপর থেকে নিচে যাই, তখন ধর্মটা কিভাবে স্লাইটলি চেঞ্জ হইতেছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। একই গ্রুপের মৌলগুলোর ধর্ম প্রায় একই রকম, কিন্তু সম্পূর্ণ তো একই রকম না, তাই না, একটু তো চেঞ্জ হয়। ওটা কিভাবে চেঞ্জ হয় সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তো এই হচ্ছে পর্যায় সারণীর গুরুত্ব। পর্যায় সারণী থেকে আসলে বিশদভাবে স্টাডি করা যায় কেমিস্ট্রির মৌলগুলো নিয়ে, ঠিক আছে। এমনিতে এক একটা করে ধরে ধরে মৌল টেস্ট করতে গেলে বা বুঝতে গেলে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু পর্যায় সারণী নিয়ে যদি আমরা কাজ শুরু করি বা কেমিস্ট্রির মৌলগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে এটা একটা সহজ বিষয় হয়ে যাবে, অনেক মানে আগের চেয়ে অনেক সহজ হবে, এত সহজও না আর কি, ঠিক আছে। তো আশা করি তোমরা মোটামুটি পর্যায় সারণীটা দেখতে পারছো যে কীরকম দেখতে হয়। এখন পর্যায় সারণীতে আমাদের এই মৌলগুলা কিভাবে জায়গা পাইলো এক জায়গায় আর এক জায়গায়, মানে পর্যায় সারণীর কোন মৌলের গ্রুপ নাম্বার কত হবে, পর্যায় নাম্বার কত হবে, এগুলার নিশ্চয়ই আলাদা রুলস আছে, তাই না। এই রুলসগুলো তো আমরা আজকের ক্লাসে পড়বো না, এই রুলসগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়বো। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।